তুমি স্বদেশীদের ট্রাস্ট গেইন করিবে। ট্রাস্ট। আমার স্পেশাল ব্রাঞ্চ তোমার উপর নজর রাখিবে। তোমার কাজ হইল টু ফাইন্ড আউট স্বদেশীদের নেক্সট স্টেপ কি। হুজুর, আমাকে মাফ করবেন হুজুর, আমার বউ বাচ্চা এখানে থাকে, ওদের ছেড়ে এত দূর আমার পক্ষে যাওয়া সম্ভব না হুজুর। আর ওরা ঠিক জেনে যাবে, জেনে গেলে আমাকে খুন করে ফেলবে হুজুর। আমি তোমাকে বলিতেছি তোমার কোনো প্রবলেম হইবে না, তখন টেনশন করিও না। আমার পুলিশ ফোর্স তোমাকে সাপোর্ট করিবে, ফুল প্রোটেকশন দিবে। হুজুর বলছি, এবারের মতো আমার এই কাজে রেহাই দিন। আমার বিবি বাচ্চা নিয়ে এত দূরে কাজে যাওয়ার সম্ভব না হুজুর। বিবি বাচ্চা? জেনাম স্যার, যদি উহার বিবি বাচ্চা আর নাই থাকে, এনি প্রবলেম? সকলের ভালোর জন্য তোমাকে এই কাজটি করিতে হইবে। আমরা তোমার ফ্যামিলিকে মানি পাঠাইব। তুমি ধরিয়া লও তুমি পুলিশে জয়েন করিয়াছ। তুমি পুলিশের সাথে থাকিও, তোমার লাইফে প্রবলেম থাকিবে না। I hope you understand. Denham, কাল সকালে তুমি ওড়িশা চলিয়া যাও। সেখানে গিয়া তুমি কি করিবে সেটা তুমি নিজে ডিসাইড করিবে। আমরা তোমাকে মানি অ্যান্ড প্রোটেকশন দিব। ইন রিটার্ন তুমি আমাদের ইনফরমেশন দিবে। ইনফরমেশন। বাবা, আপনি যদি কলেজে উপস্থিত থাকতেন আপনারও খুব ভালো লাগতো। শ্রী চিত্তরঞ্জন দাসের মতো একজন মহান মানুষ ছাত্রদের আন্দোলনের কথা শুনে কলেজে ছুটে এসেছে। সত্যি শরৎ, শ্রী চিত্তরঞ্জন দাস মহাশয়ের এইভাবে চলে আসাতে আমিও অবাকই হয়েছি। বাবা, চিত্তরঞ্জন বাবুরও মনে হয়েছে ছাত্রদের দাবিটা ন্যায্য। যে আন্দোলন এতদিন ধরে চলছিল, উনি ন্যায্য বিচার করে মুহূর্তের মধ্যে সমাধান করে দিলেন। আর ওটেন স্যারও কথা দিয়েছেন, ভারতীয়দের আবেগে আঘাত দেবেন না। বাবা, আপনি বারবার আমাদের একটা কথা শেখাতেন না, বিচার শিক্ষা কেবলমাত্র পুঁথিগত বিদ্যা নয়, মনটাকেও বিচারের উপযুক্ত করতে হয় যুক্তি সাজিয়ে। আজ সেটা নিজের চোখে দেখলাম। প্রফেসর ওটেনের থেকে আমরা এই প্রতিশ্রুতিই চেয়েছিলাম বাবা। উনি মানতে চাননি বলেই আমাদের আন্দোলনের পথ বেছে নিতে হলো। আমি তোমাদের আন্দোলনের বিরুদ্ধে নই সুভাষ। আমি পরে সব শুনেছিলাম, আসলে কি ঘটেছিল। কি হয়েছিল বাবা? বাবা, মামাবাবু এসে যেভাবে কথাটা বলেছিল তাহলে ঠিক তেমনটা ঘটেনি? তেমনই তো বোধ হচ্ছে। রণ যে কেন এমন মিথ্যে বলল সেটাই তো বুঝতে পারছি না। রণ তো মিথ্যে কথা বলার ছেলে। এসো বৌমা।
আমি সবার মাঝখানে একটা কথা বলি। মেজ দিদি বলছিলেন মামাবাবুর কথা। মামাবাবু বোধহয় একটা বিষয় নিয়ে ভুল বুঝেছেন। মেজ দিদি আসলে সবাইকে যখন খেতে দিচ্ছিলেন তখন মামাবাবুকে খাবার দেওয়ার জন্য ওই ছোটদাদার বন্ধু গোপাল ও উঠে দাঁড়ায়। তখনই মামাবাবু ভয় ওখান থেকে দৌড়ে বেরিয়ে যান। মামাবাবু বোধহয় ভেবেছিলেন যে গোপাল ওনাকে মারবার জন্য দাঁড়িয়েছে। মামাবাবুটা বড্ড ভীতু, কি যে ভাবে কি জানি। ছোট দাদা, তুমি ভেতরে গিয়ে মুখে চোখে জল দিয়ে নাও না। হ্যাঁ, দাও চাটা। জানেন বাবা, এই আন্দোলন আমরা শুরু করেছিলাম ঠিকই, কিন্তু সবাই পাশে না দাঁড়ালে আমরা কখনোই সাফল্য পেতাম না। অবশ্যই তাই। এখন সাফল্য এসেছে, সেই জন্য ভালো লাগছে শুধু। দেখ, উত্তাপ যেভাবে ছড়াচ্ছিল সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি অনেক বেশি জটিল হতে পারত। আর যারা বিপরীত চিন্তা করছিল তাদের সাথে তো মারামারি হতে পারত। তোমরা একবার কেউ ভেবে দেখেছো সেটা? ছবি এখন ভালো লাগার সঙ্গে সঙ্গে কিন্তু তোকে অনেক বেশি সাবধানও থাকতে হবে। তুমি তো ডাক্তার, ঠিক সারিয়ে দিতে। আবার সুভাষ, তোমাকে একটাই কথা বলার আছে আমার। এই সব করতে করতে এমন কিছু করে বসো না যাতে অন্যের আবেগে আঘাত ঘটে। বাকি সকল মা বাবার মতনই আমাদেরও তোমাদের নিয়ে যথেষ্ট আকাঙ্ক্ষা আছে। দেখো সুভাষ, তোমার সব দাদারাই নিজের নিজের লক্ষ্যে পৌঁছতে পেরেছে। আমি চাই তুমি আইসিএস পরীক্ষার প্রস্তুতি নাও। তুমি চেষ্টা করলে সফল হবেই, এই বিশ্বাসটুকু আমাদের আছে। দেশের কথা ভাবার সাথে সাথে নিজের বাবা মায়ের ইচ্ছের কথাটুকু একবার ভাবো। তোমার কাছ থেকে এটুকুই চাওয়া সুভাষ। আশা করি আমাদের হতাশ হতে হবে না। আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস, মানে দেশ ছেড়ে বিদেশে গিয়ে পড়তে হবে। দাদা তাড়াতাড়ি করুন একটু। এই তো দাদা, হয়ে যাবে হয়ে যাবে। দাদা এই ঘন্টাটা একটু দেখুন না, বাজছে না, লোকজন শুনতে পাচ্ছে না। দেখুন তো কি হয়েছে। দাঁড়ান দাঁড়ান, আমার হাতের কাজ শেষ করি তারপর দেখছি। ও দাদা, কি সারাই করলেন বলুন তো? হ্যাঁ দেখুন, এই সাইকেলের চাকায় তো হাওয়াই থাকছে না। ও চাকার কিছু হবে না, আপনাকে তো আগের বারই বললাম ও চাকা বদলাতে। মানে আপনার কাছে কি নতুন চাকা আছে? আছে মানে এমন চাকা লাগিয়ে দেবো না আপনার ভাগ্যের চাকা বদলে যাবে। আরে কি যে, আপনি একটু অপেক্ষা করুন। দাদা একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ করছি করছি। দাদা দেখুন তো ওই ক্যাচ ক্যাচ শব্দ আর হচ্ছে কিনা। ঠিক আছে। সাইকেল এমন ছাড়িয়েছি না, আপনি ডাকাতি করে পালালেও কেউ টের পাবে না। কি যে বলেন দাদা। আসুন আসুন। দেখি দেখি দেখি, আপনার ঘন্টির সমস্যা তো? হ্যাঁ দাদা। হ্যাঁ আসুন আসুন। এখানে কেন ডেকে পাঠিয়েছো যতীনদা? কোনো বিপদ? বিপদ তো কোটাতে সেই। শোনো,
আমার দোকানের ছেলেটা এই মুহূর্তে বাড়ি গেছে, এটাই মোক্ষম সময় কথা বলার। উড়িষ্যায় হ্যারি অ্যান্ড সন্সের আরেকটা শাখা আছে, তোমরা তাড়াতাড়ি সেখানে যাও, কে কথা বলো, সমস্ত জরুরি তথ্য সেখান থেকে সরাতে হবে। আমার কাছে খবর আছে ওই দোকানের উপর পুলিশের নজর পড়েছে। এই মুহূর্তে অভ্যুত্থানের সমস্ত পরিকল্পনার তথ্য সেই দোকানে আছে। পুলিশের হাত পড়লে পরিকল্পনা ভেস্তে যেতে পারে। ওই দোকান এখন বন্ধ রাখতে হবে। কিন্তু তারপরে কি হবে? সব জায়গার অভ্যুত্থানের খবরাখবর তো ওই দোকানেই আসে। দোকান বন্ধ করে দিলে কোথায় কি হচ্ছে না হচ্ছে কি করে জানতে পারবো? হ্যাঁ, আর রাসবিহারীদা উত্তর ভারত থেকে এখনো কোনো খবর পাঠায়নি। কলকাতা থেকে নীরেন হয়তো খবর দিতে আসতে পারে। সবাই জানে আমার দোকান কোথায়। হরির দোকান বন্ধ পেলে খবর আমার কাছেই আসবে। শোনো, সমস্ত খবর আমি পেয়ে গেলে আমি তোমাদের জানিয়ে দেব ঠিক কবে রেল যোগাযোগ বন্ধ করতে হবে। আর হ্যাঁ, এই টাকাগুলো ধরো, তোমরা পথে কিছু খেয়ে নিও, ঠিক আছে? এত কিছুর মধ্যেও যতীনদা আপনি আমাদের কথা বলেননি। আমরা শক্তিশালী না থাকলে দেশের হাল ধরবো কি করে? তুমি এখন এসো মনোরঞ্জন। আরে হ্যাঁ চিত্ত, তুমি এক্ষুনি বেরিয়েও না। দুজনের সাইকেল একসাথে ঠিক হয়ে গেলে লোকে সন্দেহ করতে পারে। তুমি যাও। আসছি যতীনদা। প্রভা, ওই টাকাটা এনেছো? হ্যাঁ, এই যে এতগুলো টাকা এত রাতে চেয়ে পাঠালেন যে, কি দরকার? এগুলো ওই এলগিন রোডের বাড়ির রঙের খরচ বাবদ রেখেছিলাম। সে বাড়ির রঙের কাজ তো প্রায় শেষের দিকে, এবার টাকা পাঠাতে হবে। রাতের দিকে গুছিয়ে রাখি, সকাল হলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। বাবা, শরৎ, এসো এসো শরৎ। বাবা, আমার একটা আবদার ছিল। তোমার আবার কিসের আবদার? এখন তো অশোকের আবদার করার বয়স। থাক না প্রভা, ছেলেরা সব বড় হয়েছে, এখন আর ওদের গলা দিয়ে আবদারের স্বর শুনতে পাই না। বলো শরৎ, আমার বেশ ভালোই লাগছে। বাবা, আমরা বড় তো হয়েছি, কিন্তু আপনি তো আমাদের কিছুই করতে দেন না। আমিও চাই এই সংসারে কোনো একটা দায়িত্ব নিতে। আপনি একটু আগে এলগিন রোডের বাড়ি রং করার কথা বলছিলেন না? আমি চাই খরচাটা দিতে। শরৎ, এখনই এতগুলো টাকা খরচ করো না, সঞ্চয় করো। আর এই সংসার তো তোমাদেরই, খরচ করার সময় তো আর পার হয়ে যাচ্ছে না। বাবা, আপনি না করবেন না, অনেক আশা নিয়ে এসেছি। মেজো খোকা যখন এত করে চাইছে, ওকে খরচ করার অনুমতি দিন। ছেলেরা যদি বড় হয়ে সংসারের দায়িত্ব নেয় তাতে ক্ষতি কি? আর আপনিই তো ওদের ছোট থেকে শিখিয়েছেন বড় হয়ে সবকিছুর দায়িত্ব নিতে। আচ্ছা বেশ, তাই দিও। তাহলে কাল সকালেই টাকা পাঠানোর ব্যবস্থা করি। সেটাই ভালো হবে। আর প্রভা, শরৎ যখন রঙের খরচের ব্যবস্থাটা করেই দিচ্ছে, তখন আর এই টাকাটা প্রয়োজন তো। আমি বরং একটা কাজ করি প্রভা, টাকাটা সমিতিতে দিয়ে দিই। সমিতির অবস্থা এখন বড়ই রুগ্ন। আচ্ছা বেশ, তাই করুন। শরৎ,
আজ তুমি নিজের হাতে সংসারের জন্য টাকাটা খরচ করতে চাইলে তাই নিলাম। তবে এরপর থেকে কিন্তু টাকা সঞ্চয় করতে শেখো, কেমন? আমি তোমাদের আগেও বলেছি, আর আমার বিশ্বাস তুমি আমার এবারেও কথা রাখবে। দেখো শরৎ, দেশে কত ছেলেপুলে আছে যারা লেখাপড়া করতে পারে না, খেতে পারে না, তাদের জন্য সঞ্চয় করো। হ্যাঁ বাবা, আমিও চাই দেশের মানুষজন খেয়ে পড়ে লেখাপড়া করে সুস্থভাবে বাঁচুক। আমি চেষ্টা করব বাবা, সব সময় মানুষের পাশে দাঁড়াতে। আমি চাই তুমি আইসিএস পরীক্ষার প্রস্তুতি নাও, আর তুমি চেষ্টা করলে সফল হবেই, এই বিশ্বাসটুকু আমাদের আছে। দেশের কথা ভাবার সাথে সাথে নিজের বাবা মায়ের ইচ্ছের কথাটুকু একবার ভাবো। তোমার কাছ থেকে এটুকুই চাওয়া সুভাষ। আশা করি আমাদের হতাশ হতে হবে না। সুভাষ, পরেরটা কি লিখবো? সুভাষ, এই তুমি কি ভাবছো বলো তো? কিছু না, ওপরে লেখো বিতর্ক সভা, তারপর বিতর্ক সভার বিষয়ে লেখো দেশের অসম্মানের প্রতিবাদে ক্লাস বয়কট, আর পরের লাইনে লেখো পক্ষে আর বিপক্ষে। বিপক্ষে? বিপক্ষে বলার জন্য কটা লোক যদি জোগাড় হয়ে যায়, তাহলে পরিস্থিতি যে কি হবে কে জানে। আরে না না, আমাদের বিপক্ষে যাওয়ার কেউ সাহস পাবে না। কেন? সাহসের অভাব কেন হবে? বিপক্ষে নিশ্চয়ই বলবে। এটা একটা সভা, এই বিতর্ক সভায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি তোমাদেরকেও বলে রাখছি, কেউ যদি বিপক্ষে কিছু বলে, তাদের কিন্তু তোমরা কোনো মতে কিচ্ছু বলবে না। বিপক্ষে বলার মতো কি খুব বেশি কিছু আছে? আমরা তো অন্যায় করিনি কিছু। সবচেয়ে বেশি হলে দু একটা কথা কেউ বলবে হয়তো। দেখো চারু, এই বিতর্ক সভার মাধ্যমে আমি এটাই বুঝে নিতে চাই, আমরা যে কাজ করেছি বা আগামী দিনেও করব, সেটা কতটা যুক্তিযুক্ত। বিতর্ক হবে, কিন্তু কাউকে ব্যক্তিগত আক্রমণ করা হবে না। একটা কথা মনে রেখো, এই বিতর্ক সভার পরিবেশ যদি ভালো হয়, তাহলে আগামী দিনে আমাদের এই বিতর্ক সভায় লোকের অভাব হবে না। একদম ঠিক বলেছ, আমরা আগামী দিনে অন্যান্য বিষয়ে আরো বক্তব্য রাখতে পারবো। হ্যাঁ, সে সবই ঠিক আছে, কিন্তু বলছিলাম কি যে লিখতে লিখতে তো হাত যা চলছে না। সুভাষ, তোমাদের হেসেল থেকে তো নানা রকমের সুগন্ধ আসছে ভাই। বাবুর খিদে পেয়েছে। ছোট দাদা, তোমাদের সকলের জন্য গরম গরম ফুলকপি সিঙ্গারা। দেখলে বলছিলাম, ওই সিঙ্গারার গন্ধই পাচ্ছিলাম। বৌদিদি আমাকে দিন, আপনি ওর কষ্ট করবেন কেন? হ্যাঁ, সবাইকে দিয়ে কাল কলেজে গিয়ে আমরা এই পোস্টারগুলো জায়গা মতো সেঁটে দেব। কেউ একজন আঠা নিয়ে যেও। গোপাল, তুমি? আমার মনে হয় না গোপালের কানে কোনো কথা যাচ্ছে, বুঝলে সুভাষ? সুভাষ, আরে হেমন্ত, কোথায় ছিলে তুমি? তোমার তো কোনো খোঁজই ছিল না। সুভাষ একবার এদিকে শুনবে? তোমার সাথে জরুরি কিছু কথা আছে। বলো। এখন কি করবো বলো তো সুভাষ?